এই মুহূর্তে যেই বন্ধুরা আমাকে ফেসবুকে দেখছেন তাদেরকেও নতুন করে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রেডিও মহানন্দার এই লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা হচ্ছে, তো সেই বিষয় নিয়েই আপনি প্রথমে একটু বলতে চাই এবং জানতে চাই আপনাদের সেই মনের কথাগুলো। আমরা নিশ্চয় এখন মানে স্মার্টফোন ব্যবহার করি এবং এটা কিন্তু আমাদের জীবনের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। যেমন এটার মাধ্যমে আমরা যেমন যোগাযোগ করি, পড়াশোনা, কাজ, কেনাকাটা, বিনোদন, বলতে গেলে প্রায় সব কিছুই এই মোবাইলের মাধ্যমেই করি এবং সেই কাজগুলো মোবাইলে থাকা বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করি। তো একটা মোবাইল এবং সেই মোবাইলে থাকা অ্যাপসগুলো এখন শুধু একটা অ্যাপস বা সফটওয়্যারই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে। তো এই অ্যাপসগুলোর মধ্যে কেউ দেখা গেল যে বেশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করেন বেশি, কারণ এটার মাধ্যমে পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষের সাথে সহজেই যোগাযোগ করা যায় এবং খুব দ্রুতই আর কি সেটা করা যায়। আবার অনেকেই ইউটিউব ব্যবহার করেন, কারণ ইউটিউব থেকে অনেকেই খবর জানা, দেখা বা নতুন কিছু শেখার জন্য কিংবা কোনো গান, নাটক কিংবা বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখার জন্য সেটা ব্যবহার করেন। আবার অনেকের কাছে ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপস, কারণ এটার মাধ্যমে বন্ধুদের সঙ্গে যেমন সংযুক্ত থাকা যায়, অন্যরা কী করছে সেটার আপডেটও রাখা যায়, খবরও জানা যায় আর কি খুব দ্রুত সময়ের মাধ্যমে, এবং অন্যের পোস্টে কমেন্ট করে মতামত প্রকাশ করাও যায়। তো এই কারণে দেখালো যে অনেকের ফেসবুক অনেক বেশি ব্যবহৃত অ্যাপস। আবার আরও যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, টিকটক, এই ধরনের আরও, তো সেগুলো অনেকে আবার ব্যবহার করেন, কিংবা কেউ ব্যবহার করেন অনেক বেশি সময় মোবাইলে থাকা কোনো গেমিং অ্যাপস, যেই অ্যাপসের মাধ্যমেই আর কি অনেকটা সময় পার করে ফেলেন। তবে হ্যাঁ, এই অ্যাপসগুলো যেগুলো আমরা ব্যবহার করি, তো সেই ব্যবহার করা অ্যাপসগুলো যেন আমাদের উপকারে আসে সেটা মনে রাখতে হবে আর কি। অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়ায় যদি আমরা কাটাই, তাহলে দেখা যাবে যে পড়াশোনা, কাজ, ঘুম, পরিবারের সাথে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো প্রযুক্তিকে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না দিয়ে আমরা যদি প্রযুক্তিকে একটু নিয়ন্ত্রণ করি, তাহলে সেটা হবে বুদ্ধিমানের কাজ। তো আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়েই কথা বলছি, ইতিমধ্যেই হয়তো পোস্টের ডেসক্রিপশন পড়ে জেনে গেছেন, তারপরেও বলছি আবারও। আজকে আপনাদের সাথে কথা বলছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আপনার মোবাইলে থাকা কোন অ্যাপসটি বেশি ব্যবহার করেন এবং সেটি কী কারণে ব্যবহার করেন সেটা আপনি লিখতে পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে। সেই অ্যাপসটি আপনার জীবনকে সহজ করেছে নাকি সেটা আরও কঠিন করে তুলেছে, সেটাও আপনি লিখতে পারেন। আপনার সেই অভিজ্ঞতা, মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে। আছি আপনাদের সাথে। আপনাদের সেই মতামত এবং কমেন্টগুলো নিয়েই জমিয়ে তুলতে চাই আজকের আড্ডাটা। তো নিশ্চয়ই আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময় থাকবো, আর কমেন্ট করে লিখে দিন ঝটপট আপনার সেই মনের কথাগুলো। তো ইতিমধ্যেই আমাকে কোনো বন্ধু কমেন্টস করেছে কিনা সেটা আচ্ছা আমি চেক করব আর কি। তো যে বন্ধুরা রয়েছেন এবং কমেন্ট করতে চাচ্ছেন, ঝটপট কমেন্ট করে লিখে জানিয়ে দিতে পারেন আপনার মনের কথাগুলো, যেই কথাটি আপনি বা যেই কথাগুলো আপনি বলতে চান। বেশি ব্যবহার করা মোবাইল অ্যাপসের বিষয়ে আজকে কথা বলছি, যে আপনার মোবাইলে কোন অ্যাপসটি বেশি ব্যবহার করেন এবং সেটি যেহেতু জানতে চেয়েছি, লিখতে পারেন আপনি আপনার মনের কথাগুলো, এবং সেটা আপনার জীবনকে সহজ না কি কঠিন করেছে সেটা। হ্যাঁ, তো মোবাইল ব্যবহার করার ফলে সময় যে শুধু অপচয় হয় তা কিন্তু নয়। মানে এই যে সব অ্যাপ যে আমাদের সময়কে নষ্ট করে
সেটা মনে করা একটু কি বলবো, কি কহেরে, মানে যেটা বলে যে সব কিছুই কিন্তু অপচয় নয় আর কি। যেমন অনেকেই কিছু অ্যাপস ব্যবহার করে পড়াশোনা করেন, আবার কেউ দেখা গেল যে নতুন কিছু শেখার জন্য ব্যবহার করেন, অনেকেই আছে যে প্রয়োজনীয় যোগাযোগ করেন, এবং সেটা দরকারি, এবং সেটা যে অনেক সময় অদরকারি বা অপ্রয়োজনীয় যোগাযোগ দীর্ঘক্ষণ যদি হয়, তো সেটা হয়তো সময় নষ্টের জন্য হতে পারে, সময় নষ্ট বলা যেতে পারে। কিন্তু যেটা একান্তই প্রয়োজন সেটা আসলে সময় নষ্ট বলা যাবে না আর কি। অনেক যোগাযোগ কিন্তু দেখা যায় যে আমাদের অনেক সময় কমিয়ে দেয় আর কি। তার কাছে হেঁটে যাওয়া বা অন্য মাধ্যমে যদি আমরা যোগাযোগ করতে যেতাম তাহলে সময় আরও বেশি ক্ষেপণ হতো আর কি। তো যাই হোক, উদ্দেশ্যহীন এই কাজগুলো সেগুলোই আসলে আমাদের জীবন থেকে সময় কেড়ে নেয়। আমরা অনেক সময় দেখা যায় যে অকারণেই অনেক পোস্ট করি বা অন্যের ভিডিও কে কী করছে স্ক্রল করতে থাকি। মানে সেটা না করলে আপনার হয়তো যে অনেক বেশি ক্ষতি বা সমস্যা হয়তো তা কিন্তু নয়। অনেকের এতটাই অ্যাভেলেবল সময় থাকে যে কি করবেন বুঝে উঠতে পারেন না, তখন এই কাজগুলো অনেক বেশি করে থাকেন আর কি। তবে একটু যদি আপনাকে মানে একটু যদি ভাবেন বা আপনাকে যদি একটু ভাবাই, তাহলে নিশ্চয় আপনি মানে কি বলবেন যে ঠিক করছেন নাকি ঠিক করছেন না, সেটা নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত। সে বিষয়টাও আপনি হয়তো আজ থেকেই বা এখন থেকেই সিদ্ধান্ত নেবেন যে আসলে মানে যেটা করছিলেন সেটা কি করা ঠিক নাকি ঠিক নয়, বা আপনি করবেন নাকি করবেন না। ধরুন আপনি প্রতিদিন প্রায় 3 ঘন্টা করে সময় কাটান মোবাইলের পেছনে, যে কাজই হোক আর কি। মোবাইলে বিভিন্ন ধরনের কাজ আপনি করে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য মাধ্যমে আপনি প্রতিদিন 3 ঘন্টা করে সময় অপচয় করেন যদি ধরেন। তো একটা সপ্তাহে যদি আপনি হিসাব করেন 3×7 = 21 ঘন্টা হয়ে যায়। এক মাসে যদি হিসাব করেন তাহলে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 90 ঘন্টার মতো আর কি। দিনের হিসাব করলে প্রায় 4 দিনের কাছাকাছি। আর সেটা যদি আপনি বছরের হিসাব করেন, প্রতিদিন 3 ঘন্টা করে আপনি অপচয় করছেন, সেই ঘন্টাটা যদি বছরের হিসাব করেন তাহলে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় ওই 45-46 দিনের আশেপাশে বা কাছাকাছি এরকম সময়। অর্থাৎ একটা বছরে 12টা মাস থাকে, সেই 12 মাসের মধ্যে আপনি 1.5টা মাস মানে একটা সময় এদিক ওদিক না, পুরো 1.5 মাস আপনি মোবাইল দেখেই বা মোবাইলের পেছনেই পার করে ফেলেছেন। কখনো কি ভেবে দেখেছেন? আমি গড়ানে 3 ঘন্টা ধরলাম, কোনো দিন হয়তো বেশি হয়, কোনো দিন কম হয়, আবার অনেকেই আছেন এর থেকে বেশিও ব্যবহার করেন। যদি সেটা হয় 5 ঘন্টা যদি হয় তাহলে সেটা গিয়ে প্রায় এই যে 1.5 মাস থেকে প্রায় 2.5 মাসের মতো আর কি সময় হয়ে যাবে, যে বছরে আপনি টানা মোবাইল দেখেই পার করে ফেলেছেন। তো ভাবুন একবার যে 3 ঘন্টা করে প্রতিদিন সময় ব্যয় করে যদি 1.5টা মাস আপনি মানে এই যে আপনার জীবন থেকে মোবাইলের পেছনেই ব্যয় করে ফেলেছেন, তো সেই সময়টা আপনি নতুন কিছু করার জন্য যদি ব্যবহার করতেন, যেমন কিছু শেখার জন্য ব্যবহার করতেন, হতে পারে সেটা কোনো ভাষা বা কোনো হাতের কাজ, কিংবা যারা অনলাইনে কাজ করেন তো কোনো কোর্স হতে পারে। যদি আপনি বই পড়তে ভালোবাসেন, যদি বই পড়তেন ওই 1.5টা মাস, তাহলে কতগুলো বই পড়তেন একবার খেয়াল করে দেখেন। আবার যদি অন্য কোনো কাজ
করতেন আর কি, তো 1.5 মাস যদি টানা সেই কাজটাই করতেন, তাহলে সেই কাজে আপনি কি পরিমাণ দক্ষ হতেন বা কোন জায়গায় যেতেন একবার কি কল্পনা করে দেখেছেন? একটু ভেবে দেখুন। তাই আপনাকে আমি একটু বলতে চাই যে হ্যাঁ, মোবাইল যে একেবারেই ব্যবহার করবেন না তা কিন্তু নয়। মোবাইল অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। তো আজ থেকে যদি একটা ছোট্ট পরিবর্তন করার কথা কল্পনা করেন, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি যে অ্যাপসটি সবচেয়ে বেশি ব্যবহার করেন, ধীরে ধীরে সেটা কিন্তু একটা অভ্যাসে আপনার তৈরি হয়েছে, এবং সেই অভ্যাসটা আপনার যেহেতু একদিনে গড়ে ওঠেনি, একদিনে ত্যাগও করতে পারবেন না। তো ধীরে ধীরে সেটা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি যদি মনে করেন যে প্রতিদিন আধা ঘন্টা আমি কম সময় সেটার পেছনে ব্যয় করব, বা আধা ঘন্টা সময় আপনি ওই মোবাইল ব্যবহার না করে অন্য কিছু আপনি করবেন, হতে পারে বই পড়বেন, নতুন কিছু শিখবেন, পরিবারের সাথে কথা বলবেন। আবার দেখা যায় যে এখন তো আমাদের বাইরে হাঁটা চলাফেরা অনেক কমে গেছে আর কি, বিশেষ করে যারা শহরে থাকেন, হাঁটার জায়গাও কমে গেছে, আবার নিজে থেকে হাঁটার সময়ও সেভাবে হয় না। বাসায় থাকলে ওই যে টেলিভিশন কিংবা মোবাইল নিয়ে পড়ে থাকা হয়, এর কারণে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যাও তৈরি হয়। তো সেই সময় থেকে আপনি আধা ঘন্টা হাঁটার জন্য ব্যয় করতে পারেন। এতে দেখবেন যে আপনার মন ভালো হবে এবং আপনার শরীরটাও ভালো থাকবে আর কি। তো এভাবেই আপনি ছোট ছোট পরিবর্তন করতে পারেন, কারণ প্রতিদিনের এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় কিছু আর কি করবে। যদি আপনি কল্পনা করেন বা ভেবে দেখেন, বড় কিছু হঠাৎ করে একদিনেই হয়ে যায়নি, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেটা হয়েছে। তো আপনার সেই ছোট পরিবর্তনগুলো আসলে আপনি কখন কিভাবে শুরু করছেন সেটাও আপনি লিখতে পারেন। আজকে যেহেতু কথা বলছি যে অতিরিক্ত মোবাইল ফোনের মোবাইল ফোনে ব্যবহার করা সবচেয়ে বেশি ব্যবহার করেন কোন অ্যাপটি, তো সেটা নিয়ে কথা হচ্ছে। তো আপনি সেটা কিভাবে সেটা থেকে ফিরে আসবেন সেই নিয়ে লিখতে পারেন, বা আপনি ব্যবহার করা সেই সময়টা অন্য কাজে ব্যবহার করবেন কিনা, ব্যয় করবেন কিনা সেটাও লিখতে পারেন আর কি। তো আমাকে ইতিমধ্যেই কমেন্টে যুক্ত হয়েছেন যে বন্ধু রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে, বরাবরের মতো আমার সাথে যুক্ত হয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ। কেমন আছি আমি জানতে চেয়েছেন। হ্যাঁ, আমি তো ভালো আছি, আমার অবস্থা ভালো। আর কমেন্ট করার জন্য ধন্যবাদ। আজকে চকচক করছে এরকম, হ্যাঁ হতে পারে আজকের ওয়েদারটা বেশ ভালো আছে আর কি, তো সেই কারণেই হতে পারে। আর আপনার প্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট। আচ্ছা, ক্যাপকাট আপনার হচ্ছে প্রিয় অ্যাপস। ক্যাপকাট দিয়ে সাধারণত ভিডিও এডিটিং কিংবা কোনো কন্টেন্ট তৈরি করা হয় আর কি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় স্টোরি হিসাবে আপলোড করা কিংবা কোনো শর্টস কিংবা রিলস হিসাবে আপলোড করার জন্য ক্যাপকাট এগুলো খুব মানে কি বলবো উপযোগী, বা সেটা ব্যবহার ফ্রেন্ডলি আর কি। তো সেইটার মাধ্যমে আপনি প্রিয় অ্যাপসটি হচ্ছে আপনার ক্যাপকাট এবং সেটি আপনি ব্যবহার করেন সেটা লিখেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লিখেছেন সব থেকে বেশি ওই, আচ্ছা আরও লিখেছেন যে টেলিগ্রামও ব্যবহার করেন। আচ্ছা, আপনার প্রিয় বন্ধুর সাথে কথা বলা দেখা করা এই মাধ্যমে আচ্ছা করেন সেটা লিখেছেন। তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বাংলাদেশে সচরাচর এই অ্যাপসটি কম ব্যবহার হয়, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোর তুলনায়। তো যোগাযোগের জন্য এই অ্যাপসটি ব্যবহার করেন সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। টেলিগ্রামের অনেক কিছু সুবিধাও রয়েছে যেগুলো যারা ব্যবহার করেন তারা বেশ ভালো জানেন আর কি। যেমন হোয়াটসঅ্যাপে ব্যবহার করলে কিছু ছবি বা কোনো মেসেজ যখন আদান প্রদান করা হয়, কোনো কারণে ফোন থেকে সেই হোয়াটসঅ্যাপ ডিলেট হয়ে গেলে কিংবা আনইনস্টল হয়ে গেলে পরে ইনস্টল করলে পুরো আগের যেই
চ্যাট হিস্টোরি বা তথ্য আদান প্রদান সেগুলো কিন্তু থাকে না, যেই সুবিধাটা কিন্তু টেলিটকে কি টেলিগ্রামে রয়েছে আর কি। তো সেটার জন্য মানে কি বলবো, সেই অ্যাপটি অনেকেই আবার স্টোরেজ হিসাবে ব্যবহার করেন, যেহেতু সেটা থেকে যায়। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। আপনি আরও লিখেছেন, আচ্ছা আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, লিখেছেন আমার প্রিয় অ্যাপস কোনটি। আচ্ছা, আমার প্রিয় অ্যাপস বা আমি সব থেকে বেশি ব্যবহার করি কোন অ্যাপসটি, এটা যদি আমি বলি আর কি, সেটা হচ্ছে বেশিরভাগ সময় ব্যবহার করা অ্যাপস আমার ফোনে হচ্ছে ইউটিউব, কারণ এই ইউটিউবের মাধ্যমে অনেক টিউটোরিয়াল আর কি দেখে থাকি। এছাড়াও টিউটোরিয়ালের পাশাপাশি মন চাইলে গান দেখা, মন চাইলে খবর সেখান থেকে পড়া, আবার মানে পড়া তো না, শোনা, কিংবা দেখা গেল অন্য কোনো কন্টেন্টও এই ইউটিউবের মাধ্যমে সহজে সেটা সহজলভ্য হয় আর কি, কোনো কিছু জানার থাকলেও সেটাও হয়। এছাড়াও এটার পাশাপাশি সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করার জন্য গুগল ক্রোম, সেটাও অনেক সময় আর কি বেশি ব্যবহার করি। আর আপনি আসলে কোন অ্যাপটি বেশিক্ষণ সময় ধরে ব্যবহার করছেন সেটা অনেক সময় বোঝা কঠিন, তবে মোবাইলেই একটা অপশান রয়েছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন অ্যাপসটি আপনি বেশি সময় ব্যবহার করছেন বা কতক্ষণ সময় আপনার এই স্ক্রিনটা অন থাকছে, সেটাও কিন্তু জানতে পারবেন। আর এটার জন্য বিশেষ করে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই এই অপশানটা রয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু সেই মানে কতক্ষণ সময় ব্যবহার পার করছেন আর কি, সেইটা জানতে পারবেন। আর সেইটি স্ক্রিন উইলবিং সম্ভবত এইরকম নামে একটা অপশান রয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কতটা সময় আপনি অ্যাপস করছেন। আপনি বুঝতে না পারলে আশেপাশে কারো মাধ্যমে সেটা জেনে নিতে পারবেন, কিংবা আপনি গুগলেই যদি লিখে দেন যে কিভাবে জানবো স্ক্রিন টাইম কতক্ষণ পার করছি, তো সেটা কিন্তু জানার অপশান রয়েছে। সম্ভবত ডিজিটাল উইলবিং নামে একটা অপশান রয়েছে, যেটার মাধ্যমে কোন অ্যাপস কত সময় ব্যবহার করা হচ্ছে সেটা জানা যায়। কোনো মোবাইলে ডিজিটাল উইলবিং এই নামে থাকে, আবার কোনো কোনো মোবাইলে দেখা গেলো স্ক্রিন টাইম নামেও অপশানটা থাকে, যেটার মাধ্যমে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। তো ইতিমধ্যে আমাকে আরও যেই বন্ধুরা কমেন্ট করেছেন এবং কমেন্ট করে সাথে রয়েছেন, তাদের কমেন্টগুলো আর একটু দেখে নিতে চাই, আর অল্প কিছুক্ষণ আপনাদের সাথে রয়েছেন আমার সাথে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা মৌসুমী লিখেছেন যে আমি ফেসবুক ব্যবহার বেশি করি কারণ এতে আমার বিজনেস চলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আরেকটা কমেন্টে আপনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, এবং কেমন আছি? হ্যাঁ, অনেক ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু একজন উদ্যোক্তা আর কি, ডিজিটাল মাধ্যমে আপনার সেই পণ্যগুলো বেচা কেনা করেন, তো সেটা স্বাভাবিক। ফেসবুকে আপনি বিভিন্ন কাজে অন্যরা কিভাবে ব্যবহার করছে বা ব্যবসা করছে, নিজেদের পণ্য বিক্রি করছে, সেটা জানার জন্য এবং তাদের সেই পোস্টগুলো থেকে তাদের কাছ থেকে ওই বিষয়টা জানার জন্য আসলে সেটা ব্যবহার করা বা সেই সম্পর্কে খোঁজ রাখাও গুরুত্বপূর্ণ। মানে যেই বিষয় নিয়ে কাজ করতে চান বা কাজ করে, সেই বিষয়টার জন্য যেই মাধ্যমটা বেশি কার্যকর সেটা ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এছাড়াও মানে ছোট্ট কিছু টিপস বলা যেতে পারে যে আপনি ফেসবুক কেন্দ্রিক আপনার সেই উদ্যোগের ব্যবহার করা, মানে যেইগুলো বিক্রি করছেন সেগুলো ইউটিউব মানে ফেসবুকের পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপেও চ্যানেল করে সেখানেও আপনার সেই পণ্যগুলো বিক্রি করার
চেষ্টা করতে পারেন। এছাড়াও কিছু কিছু ভিডিও আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও দিয়ে রাখতে পারেন। ফেসবুকে হয়তো তাৎক্ষণিক রিয়াকশানটা পাওয়া যায় বা ফিডব্যাকটা পাওয়া যায়, অন্যদিকে ইউটিউবে একটু ধীরে ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে ইউটিউবের কন্টেন্টগুলো অনেক বেশি কার্যকর। কোনো কিছু জানার জন্য বেশিরভাগ মানুষই দেখা যায় যে ইউটিউবে সার্চ দিয়ে থাকে কোনো কন্টেন্ট সার্চ দেওয়ার জন্য বা কোনো একটা বিষয়ের জন্য। তখন ইউটিউবের কন্টেন্টগুলো যেহেতু দীর্ঘমেয়াদে রান করে বা তাৎক্ষণিক র্যাঙ্ক করে কম, একটু পুরনো কন্টেন্টগুলো বেশি সার্চে আসে। তো দেখা গেল আপনি 1 বছর আগে কোনো একটা ভিডিও দিয়ে রেখেছিলেন, সেগুলো এখন কিন্তু সার্চে বেশি আসছে। তখন দেখা যাবে যে 1 বছর আগে যেই কন্টেন্টটা আপনি হয়তো ফেসবুকে দিয়ে 2টা পণ্য বিক্রি করেছিলেন, পরবর্তীতে মানে 1 বছর পরে সে ওই 1 বছর আগের ভিডিওটা থেকে আপনি দেখা গেল আর অনেক বেশি বিক্রি করতে পারবেন। তো এগুলো এই টিপসগুলো আর কি কাজে লাগাতে পারেন। যাই হোক, বেশি কিছু বলে ফেললাম। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আলাউদ্দিন এসকে রয়েছেন, আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শেষ মুহূর্তে যুক্ত হয়েছিলেন। এনার অনুমতি শুভরাত্রি জানিয়ে দিয়েছেন। আমাকেও আজকের মতো শুভরাত্রি বলতে হবে, তবে শেষ মুহূর্তে আরও দু একটা কথা না বললেই নয়। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আপনি যেই অ্যাপসটি সবচেয়ে বেশি ব্যবহার করেন, তো সেই অ্যাপস নিয়েই আর কি কথা হচ্ছিল। অনেকেই অনেক কিছু লিখেছেন, আবার অনেকে হয়তো লিখার মানে মনের মধ্যে বাসনা করেছিলেন যে লিখব কিছু, হয়তো সেই সময়টা সুযোগ হয়ে ওঠেন আর কি। তো যাই হোক, ছোট ছোট ওই পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আগামী বা পরের ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারি। তো তাই অবশ্যই এই যে মোবাইল যে অ্যাপসগুলো আমরা অনেক বেশি ব্যবহার করি, সেগুলোর ব্যবহার আমরা কমিয়ে আনতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আরও সহজ করতে পারি। তো শেষ মুহূর্তে অল্প কিছু কথা, সেটা হচ্ছে যে আমাদের চাঁপানগঞ্জে যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি আবারও কিন্তু বাড়া শুরু হয়েছে। তো নদীর তীরবর্তী যে এলাকাগুলো সেগুলো বিশেষ করে এই সময়ে দেখা যায় যে পানি বাড়লে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডুবে যায়, ফসল যেগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সময়ে একটু এই যে নদীর পানি বাড়ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখা, কিংবা যাদের বাড়ি ওই নিচু এলাকায় তো একটু সতর্ক থাকা, এবং যদি ডুবে যায় কোথায় গিয়ে আশ্রয় নেবেন সেই বিষয়টাই মাথায় রাখা। কারণ চাঁপাইনবাবগঞ্জে মূলত বন্যা এই সময়ে মানে সামনে এই 1-2 মাসের মধ্যে এই সময়টাতেই হয়ে থাকে। তাই একটু সতর্ক থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র জিনিস সেগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। নদীর আশেপাশে যাদের বাসা, ছোট বাচ্চা যারা রয়েছেন তাদেরকে একা নদীতে ছেড়ে না দেওয়া, সাঁতার না জানলে তাদেরকে সাঁতার শেখানো, এই বিষয়গুলো মাথায় রাখা। আর হ্যাঁ, এখন কিন্তু মশার উপদ্রবও আমাদের আশেপাশে রয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে ঘন ঘন। এই বৃষ্টির পরিষ্কার পানিতে দেখা যায় বিশেষ করে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং সেই ডিম থেকে মশার বংশবৃদ্ধি হয়। তাই আপনার আশেপাশে খেয়াল রাখবেন যাতে 3 দিন থেকে 5 দিনের বেশি যেন পানি না জমে সেই বিষয়টা। এছাড়াও পুরনো ফলের টব, পুরনো টায়ার, ডাবের খোসা, ভাঙা কোনো পরিত্যক্ত পাত্র থাকলে সেগুলোর পানি ফেলে দিবেন এবং সন্ধ্যার পর অবশ্যই মশারি ব্যবহার করবেন। যাই হোক, আজকের মতো আর মানে বেশি কথা বাড়াচ্ছি না। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এ প্রত্যাশায় আজকের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।